জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। অতীতের যে কোনো সময়ের তুলনায় কঠিন সময় পার করছে দেশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। মিরপুর সেনানিবাসে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কথা বলেন। এ সময় এছাড়া সংঘাত নয়, সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতীয় যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আন্তর্জাতিকভাবে যারা কোর্স শেষ করেছেন তারাই বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিজ দেশে বাংলাদেশকে তুলে ধরবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টা। এবার ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন 95 জন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি দেশের 33 জন অফিসার রয়েছে। এছাড়া আর্ম ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন 3 বাহিনীর 55 জন কর্মকর্তা। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to anyone alone, any one nation alone. এদিকে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দল। বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া কাল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10টার দিকে তাদের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়, পরে তাদের উঠানো হয় ট্রাইব্যুনালে। গত সোমবার প্রসিকিউশনের আবেদন শুনানিতে চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের ট্রাইব্যুনালে ওঠার আদেশ দেন। এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামির তালিকায় ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেপ্তার হন। সে সময় নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে একাধিক মামলায় গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আবেদন দেন আদালত। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান সহ 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের যে মামলা, এর আগে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই গণহত্যার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল এই আসামিরা। মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়
জুনায়েদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারই সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 2200-র অধিক কারাবন্দী পালিয়েছে। এর মধ্যে 1500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে এত কারাবন্দী কিভাবে পালিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। সকালে কারা সদর দপ্তরে এক মতবিনিময় সভায় একথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। এদিন এ সময় তিনি আরও বলেন, কারাগারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক কাঠামোর সংস্কারও বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা আনা, বন্দীদের সাথে মানবিক আচরণ করা সহ সব ধরনের প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। নিরাপত্তার স্বার্থে কারা অভ্যন্তরে তল্লাশি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবর্তিত সময় কারাগারের সময়ে সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। আর তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। সম্প্রতি তার লন্ডন সফরে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, শিগগিরই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান তারা। সমাবেশে তিনি বলেন, বুকের রক্ত দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে এদেশের মানুষ। তাদের সে অর্জনকে খাটো করে দেখে ভারত যেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়, সেজন্য ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানান ফখরুল। ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশ স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্যদিকে ঠেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণের চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার, ঠিক আন্দোলনের সময় আমাদের দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেরকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত করতে হবে, ঐক্যকে দৃঢ় করতে হবে। শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেকুলার দেশ দাবি করলেও গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে দেশটি পরিচালিত হচ্ছে। বিপরীতে বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ভূমিকা পালন করে আসছে। দেশ রক্ষার জন্য সব শ্রেণী, পেশা, ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লির ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে ফেনীর ছাত্র জনতা। সকালে বিলোনিয়া বন্দর সীমান্ত এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাসযোগে সীমান্ত এলাকায় আসে তারা। ভারতের আগরতলায় যা হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, প্রতিবেশীর সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। প্রায় অর্ধশত শিক্ষার্থী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। আচ্ছা, মঙ্গলবার ভারতীয় কট্টরপন্থীদের আগরতলা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির পর আজ
সীমান্ত এলাকায় তৎপর বিজিবি। একই সঙ্গে অস্থিরতায় প্রতিটি বন্দর দিয়ে বাংলাদেশের যাত্রী পারাপার কমছে আশঙ্কাজনক হারে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন 600 থেকে 700 যাত্রী পারাপার হলেও বর্তমানে এ সংখ্যা নেমে এসেছে 200 থেকে 300 জনে। তবে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। আজ সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে হিমায়িত মাছ ভর্তি কয়েকটি ট্রাক প্রবেশ করেছে ভারতে। একই পরিস্থিতিতে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে বন্দর দিয়ে যাত্রী পারাপার কম থাকলেও স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এদিকে যশোরের বেনাপোল চেকপোস্ট ও হিলি স্থলবন্দর দিয়ে কমেছে যাত্রী আসা যাওয়া। যাত্রী সংকটে চরম দুর্দিনে পড়েছে পরিবহন ব্যবসায়ীরা। আগে যেখানে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুই দেশের 500 থেকে 600 যাত্রী যাতায়াত করত, এখন সেখানে যাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে 150 থেকে 200 জনে। পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় রাঙ্গামাটির সাজেক ও পার্শ্ববর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় আজ সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। এতে সাজেকে আটকা পড়েছে 550 পর্যটক। গত 30 নভেম্বর থেকে সাজেকের বিভিন্ন এলাকায় আঞ্চলিক সংগঠন স্তম্ভ লারমার নেতৃত্বাধীন জেএসএস ও ত্রুষিত খিশুর ইউপিডিএফ এর মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে। দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীরও তাৎক্ষণিকভাবে অভিযান চালাতে পারছে না। এতে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেন জেলা প্রশাসন। এতে ভাগাইহাট থেকে নতুন কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারছেন না। একই সাথে সাজেক থেকে ফিরতে না পারায় সেখানে আটকা পড়েছে 550 পর্যটক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষোভের মুখে পিছু হটলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। দেশ জুড়ে সামরিক আইন জারির 6 ঘন্টা পরেই তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। এদিন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানীর সিউলে বিক্ষোভ করেছে দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এছাড়া বিরোধী দলের নেতাদের পাশাপাশি ইউন সুকের অভিশংসনের দাবি জানিয়েছেন তার নিজ দলের আইন প্রণেতারাও। এর আগে মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করে কারণে হিসেবে ইউন সুক ইউল বলেন, উত্তর কোরিয়ার হুমকির কারণে নিজেদের নিরাপদ রাখতে এই উদ্যোগ নিয়েছিল তিনি। উইন্ডিজের বিপক্ষে টেস্ট জেতায় দলের সবাইকে কৃতিত্ব দিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন পর ক্যারিবীয়দের বিপক্ষে জয়কে বড় পাওয়া বলছেন ম্যাচ সেরা তাইজুল ও সিরিজ সেরা তাসকিন। যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন্সি করছি, এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আর প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া, বিকজ এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গাইজ ছিল যারা হয়তো বা 8-10 বছর ধরে খেলতেছে, বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং। তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো। ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম। সো পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং 2টা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। শেষ করছি এখন চারদিক সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।